তো সাহস কি করে হলো আমার রুমে দরজায় নক করে আসার? সরি ম্যাম, বুঝতে পারিনি। আকাশ ভালোই বুঝতে পারছে ইরা ওর সাথে ভালো ব্যবহার কখনই করবে না, কিন্তু কোনো একটা স্বার্থের কারণে আকাশ এখানে থেকে যায়, নয়তো ইরার আরো আগে উচিত একটা শিক্ষা দিয়ে দিত। ম্যাম আসবো কি? এবার ঠিক আছে, আসো তাহলে। আর এখানে বসো, একটা কাগজ আছে, এখানে সাইন করে দাও। কিসের কাগজ এটা? পড়ে দেখে নিতে পারো। এরপরে 1 মিনিট লাগলো কাগজটা পড়তে, কেননা কাগজে তাকিয়ে বুঝতে পেরেছে এখানে কি কি লেখা থাকতে পারে, তাও সাইন করে দেয়। যা, ভালো। তাহলে একটা পিএর কি কি কাজ করতে হয় তা তো অবশ্যই জানার জন্য। জি ম্যাম, আমি জানি সবকিছু। তাহলে একটা কাজ করো, আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। রাতের বেলায় ইরা ওর বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে আসে। ওখানে খাবার দেওয়ার সময় ওয়েটারের সাথে কি নিয়ে ঝামেলা হয়, সেজন্য ইরা ওয়েটারকে 2টা থাপ্পড় মারে। এতে চারিদিকে সবাই তো তাকিয়ে থাকে। চোখে কি কম দেখো? সরি ম্যাম, আমি দেখিনি। খেয়াল না করে তোমার হাতে ময়লা লাগিয়ে দিলি। ময়লা কোথায় দেখলেন? এগুলো তো খাবার। চুপ বেয়াদব, এখন কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা খারাপ আর কোনটা ময়লা? আর ম্যাম, আমি তা বলিনি। চুপ কর বেয়াদব। ওই তোরা বসে আছিস কেন? চল এখান থেকে। ম্যাম এমনটা করবেন না, তাহলে আমার লস হয়ে যাবে। তোর লস হলেও আমার কিচ্ছু করার নেই। তোরা বসে আছিস কেন? চল এখন। ও হ্যাঁ, তাই তো, চল চল এখান থেকে। আরে সামান্য একটুই তো লেগেছে, তাই বলে এরকম করবি? চুপ কর তো, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। এখন চল এখান থেকে। কেউ কোনো কথাই বলছে না, শুধু তাকিয়ে দেখতে থাকে। এই কথাটা শুনে আরও একটা থাপ্পড় দেয়। এরপর ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে এখান থেকে। এইদিকে ওইটার পরে পুরো খাবারের বিল দিতে হয়েছে জরিমানা। তখন ওখানে আকাশ আসে কিছুক্ষণ পরেই। এসে যখন জানতে পারে সবটা শুনে তখন তোমার ম্যানেজারকে এই কার্ডটা দেখাও আর বলবে তোমার যে ডলার জরিমানা করেছে তা যেন মাফ করে দেয়। কিন্তু আপনি কে? আমি কে তা তুমি পরেও জানতে পারবে। আপাতত আমি যা বলেছি তুমি তাই করো। এরপর ওইটার এই কার্ড নিয়ে ম্যানেজারকে দেয়, আর আকাশ যা যা বলেছে তা ওনাকে বলে। উনি কার্ডটা দেখি ওইটার জরিমানা মাফ করে দেয়। এতে ওইটারও খুশি হয়ে যায়। 3 দিন পরে আবিরের বাড়িতে আসে আকাশ। আকাশ, তুই আমার রুমে যা, আমি আসতেছি। ঠিক আছে, কিন্তু তোর রুমটা কোনটা? এরপর আবির ওকে রুমটা দেখিয়ে দেয়। তারপর আকাশ যেতে থাকে আর ভুল করে অন্য একটা রুমে ঢুকে পড়ে। তার কিছুক্ষণ পরই তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আমার রুমেই ঢুকলি। কথাগুলো বলি আকাশের মুখে 2টা থাপ্পড় দেয়। আকাশ তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়লেও তা হাত দিয়ে চোখের পানি মুছে দাঁড়িয়ে থাকে। আমি তো নিজের ইচ্ছাতে আসিনি। চুপ কর বেয়াদব, তুই কে আর এই বাসায় কি করে আসলি? আমি তো আবিরের বন্ধু। তোর মতো ফকিন্নির সাথে আমার ভাই যে কিভাবে বন্ধুত্ব করলো আল্লাহ জানে। আমাকে যা বলার বলেন, তাও আবিরের নামে খারাপ কোনো কথা বলবেন না। আবির আমার ভাই হয়, আমি যা খুশি বলবো, তাতে তোর কি? আর হ্যাঁ, আমাদের ভাই বোনের সম্পর্ক তো তুই কেন ঢুকছিস? কথাটা শুনে আকাশের রাগ হয়, তাও রাগ কন্ট্রোল করে নেয়। ঠিক তখনই আকাশের ফোনে কল আসে। তখন কল রিসিভ করে বারান্দায় চলে যায় কথা বলার জন্য। এদিকে ইরা। কি ব্যাপার, ওর মতো ফকিন্নির কাছে আইফোন আসলো কোত্থেকে? নিশ্চয়ই আমার সহজ সরল ভালকে ভুলিয়ে কিনে নিয়েছে। এদিকে আকাশ তো কথা বলতেই থাকে কলে, কেননা আকাশের পোশাক দেখে মনে হবে না ও আইফোন ইউজ করতে পারে। 5 মিনিট হয়ে গেল, কথা শেষ হচ্ছে না। এদিকে রুম সাউন্ড প্রুফ হয়, বারান্দায় কথাও যাচ্ছে না। আর নাই বারান্দায় কোনো কথা ইরার কানে আসতেছে, সেজন্য। ভাইয়া, ভাইয়া কোথায় গেলি তুই? কি হয়েছে ইরা, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বল। চাচাবো না তো কি করবো? এই ব্যাপারটা কি? আরে সেটা তো বলবি আমাকে। তোমার এই বন্ধুকে আমার বাসায় কেন আনলে? আরে আসতে বল, শুনতে পাবে ও, আসতে বল। শুনলে আমার কি? তোর কি হয়েছে বলতো? তুই আমার সব বন্ধুদের দেখতে পারলেও ওকে কেন দেখতে পারিস না? ভাইয়া, তুমি ভালো করে জানো আমি ওদের মতো ফকিরদের একদম সহ্য করতে পারি না। এই এই এই, তুই কিন্তু দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস। তুমি ওকে আমার রুমে কেন পাঠালে? আমি ওকে পাঠিয়েছি তোকে যেন ডেকে নিজে নিয়ে আসি, কিন্তু আকাশ কোথায়? বারান্দায় কথা বলেছে। তা ভাইয়া, তুমি ওকে এতগুলো ডলারের মোবাইল কেন কিনে দিলে? আমি তো ওকে কোনো ডলার দেইনি। তুমি যদি ডলার নাই দাও তাহলে ওর মতো ফকিরের কাছে আইফোন আসে কোত্থেকে? সেটা আমি কি জানি। আমি নিচে গেলাম, ওর কথা শেষ হলে ওকে নিচে পাঠিয়ে দিস। হ্যাঁ, আবির তো নিচে চলে যায়। এইদিকে আকাশের তো কথাই শেষ হচ্ছে না। আমি ভালো করেই জানি ভাইয়া,
তুমি ওই ফকিরনিকে কিনে দিয়েছো, শুধু বলছো না মুখে। আমিও দেখে নিব তুমি এই ফকির বন্ধুকে নিয়ে আমাদের বাসায় আসো কি করে। এদিকে আকাশ বের হচ্ছে না বলে ইরা এবার বারান্দায় আসে আর গ্লাসের টোকা দিয়ে ইশারা করে আকাশকে বের হয়ে আসার জন্য। সেজন্য কল কেটে বেরিয়ে আসে। সরি, আসলে অনেক ইম্পর্টেন্ট কল ছিল সেজন্য। থাক, আর বলতে হবে না। তোর মতো ফকিরকে কি আমার গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে তা আমার জানা আছে। এখন বের হ আমার রুম থেকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো কি? কি কথা তাড়াতাড়ি বল। আপনি কি সবার সাথে এরকম ব্যবহার করেন নাকি শুধু আমার সাথে করেন? প্রিয় প্রশ্নের জবাব কি তোকে দিতে হবে? ভাগ তো এখান থেকে। ইরা রেগে যাওয়াতে আকাশ একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। বের হয়ে আবিরের কাছে আসে। আবির আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আকাশ, তোর মুখে এটা কিসের দাগ? কই, দাগ কোথায়? এই তো, এখানে হালকা হালকা করে বোঝা যাচ্ছে। ও কিছু না, তাছাড়া চলে যেতে হবে। আজকে তো একটা কার রেস আছে। তাহলে গাড়ি কি তুই চালাবি? কেন, তুই কি পারবি না? হ্যাঁ, আমি তো এত বড় কার রেসে আগে কখনো আসিনি, আর নাই কখনো নেমেছি। এটাই অনেক বড় একটা রিস্ক আছে। জানি, আর তুই এটাও জানিস এই রকম রিস্ক আমার জন্য তেমন কিছুই না। ঠিক আছে, চল তাহলে এখন। আবার ওখানে এসে কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। এদিকে ওরা যেতে থাকে, অন্যদিকে ইরা শুয়ে আছে। তখন ওর বান্ধবী কল দেয়। ইরা, কোথায় তুই? আমি তো বসে আছি রুমে, তা তোরা কোথায়? আমি আর তানু তো কার রাইসের এখানে বসে আছি। কি বলিস? তা আমাকে আগে কেন জানাসনি? তানু তো তোকে বলেছিল। ওই তানোর বাচ্চা থেকে ফোনটা দে। ওই কি বলছে রে ইরা, আসবে তো? আসবে কিনা জানি না, তবে তোর কপালে যে দুঃখ আছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। মানে কি? আমি কি করলাম? আগে ইরার সাথে কথা বল। এরপর তানু ইরার সাথে কথা বলতে থাকে। যতক্ষণ কথা বলতে থাকে ততক্ষণ ইরা তো তানুকে শুধু গালাগাল করতে থাকে, যা আপনাদের শোনানোর মতো নয়। সেজন্য আর শোনালাম না। তানু তো কল কেটে দেয়, কেননা না কাটলে তো আরও গালাগাল শুনতে হবে সেজন্য। কিরে, কি বললো? কি আর বলবে, কতগুলো গালাগাল শুনিয়ে দিল। তা শোনানোর তো কথা। কেন? আমি কি করলাম? তোকে যে আমি বলেছিলাম ইরাকে কল দিয়ে বলার জন্য, কিন্তু তুই তো কোনো কিছুই বললি না। সত্যি দোস্ত, মনে ছিল না, সেজন্য বলতে পারিনি। এই জন্যই তোকে এতক্ষণ ধরে গালাগাল করলো। এবার বুঝতে পেরেছি। এদিকে ইরা বের হয়ে বেরিয়ে পড়ে কার রাইস। এখানে আসতেই দেখা হয় রবি আর রনির সাথে। ওরা ইরাকে দেখে কাছে আসে। কি ব্যাপার ইরা, তুমি এখানে? আপনারা দুজন এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? গাড়ির রেস দেখার জন্য এসেছি। তা আবির কোথায়? ভাইয়া তো ভেতরে, তা আপনাদের কি বলেনি? কই, আমাদের তো কিছু বলেনি। আমার ভাই আমাদের থেকে কেন ওই যে ফকিনি ছেলেকে এত গুরুত্ব দেয় বুঝি না বাপু। তোমার ভাইকে একটু বুঝাও। ভাইয়া তো কোনো কথাই বুঝতে চায় না। তাছাড়া আপনারা ভাইয়ের বন্ধু, আপনাদের দায়িত্ব এটা, আপনারা বুঝেন ভাইয়াকে। আমি চাই না আমার ভাই ওই রকম একটা ফকিনিওয়ালা ছেলের সাথে বন্ধুত্ব করুক। চিন্তা করো না ইরা, আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলে নিব। এখন চলো, নয়তো খেলা শুরু হয়ে যাবে। চলুন। এরপর ইরা ওর বান্ধবীদের কাছে আসে। এদিকে রনি আর রবি ওরা আসে আবিরের কাছে ওদের দেখে। কিরে, তোরা এত লেট কেন করলি? আরে জ্যাম ছিল, সেজন্য লেট হলো। এদিকে নিহা আর তানুর কাছে ইরা আসতেছে। ওদের দেখে ইরা তো রেগে যায় অনেক। দেখ, আমার কোনো দোষ নেই, সব দোষ তানুর। কথা কম বলে আবার খেলাটা দেয়। এদিকে খেলা শুরু হবে, ঠিক তখনই ইরা আকাশকে দেখতে পায়। কি ব্যাপার, এই ছেলে এখানে কেন? কোন ছেলেটার কথা বলছিস? তুই কি ওখানে থাকা কাউকে চিনিস? এখানে তো ওরাই আছে যারা গাড়ি রেস খেলার জন্য এসেছে। তুই কি ওখানে থাকা কাউকে চিনিস? ওই যে ব্লু কালারের জ্যাকেট পরেছে ওই ছেলেটার কথা বলতেছি। দেখতে তো হ্যান্ডসাম লাগতেছে। সত্যি? তাই নাকি? তাকিয়ে দেখ ভালো করে। হয়তো খেলার জন্য এসেছে বলে এরকম ভাবে এসেছে। তা তোরা এখন চুপ কর। ওরা তো চুপ করে থাকে। এদিকে রেস হতে থাকে, 1 ঘন্টা যেতে থাকে, অথচ রেস এখনো শেষ হয়নি, কেননা আরও 10 মিনিট পরে রেস শেষ হবে। এইদিকে কিরে, ওই ছেলেটা তো ভালোই গাড়ি চালাতে পারে। কোন ছেলেটার কথা বলছিস তুই? যে ছেলেকে তুই চিনিস ভালো করে দেখ, ওই ছেলেটা সবার আগে আছে। সত্যি তো? তবে এই সব কিছু আমার ভাই করেছে। আমার ভাই সবসময় গরিব ফকিরদের মার্কার লোকদের সাথে চলাচল করে, ওদের পেছনে শুধু ডলারই খরচ করতে থাকে। যতই যাই বলিস না কেন, তাতেও কোনো কাজ হয় না। সেই জন্য
তোর ভাইকে একটু বোঝা। বাসায় যাক, তারপর বোঝাবো। এখন চল, বাসায় চলে যাব। খেলা শেষ তো হতে দিবি? ইরা, তানু তো ঠিকই বলছে, খেলা শেষ হোক তারপর না হয় যাব। যখন অনেক ভিড় থাকবে, এত লোকের ভিড়ে আমি বের হতে পারবো না বাবা। ঠিক আছে, চল তাহলে। এদিকে ওরা তো চলে যায়। অন্যদিকে 10 মিনিট পরে খেলায় আকাশ ফার্স্ট হয়, আর 1 মিনিট পরে ওদের মেডেল দেওয়া হয়, সাথে কিছু ডলার দেওয়া হয়। আকাশ সেই ডলার নিয়ে আবিরের কাছে আসে। কংগ্রাচুলেশনস বন্ধু, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে। এই আর নতুন কি? তা তো আমি জানি, তাই এবারেও কি এই ডলারগুলো ওখানে দিয়ে আসবি? এছাড়া আর কি করব? সত্যি তুইও পারিস বটে। তাই এখন তাহলে চল, তোকে পৌঁছে দেই আমি। হ্যাঁ চল চল চল। তা আর লাগবে না, আমি ট্যাক্সি করে চলে যাব। এত কিছু তুই পাস, তা দিয়ে তো তুই... তুই কি ভুলে গেছিস সেই কাহিনীগুলো? কোন কাহিনী? থাক, তোকে আর মনে করতে হবে না। এখন তুই বাসায় যা, আমিও যাচ্ছি। এদিকে আকাশ যাওয়ার পরে ওখানে রবি আর রনি আসে। ওরা আবিরকে দেখে। কিরে বন্ধু, এই ছেলেটার থেকে তোকে যতই বলি দূরে থাকতে, কিন্তু তুই তো কোনো কথাই শুনছিস না। দেখ, তোরা যেমন আমার বন্ধু, আকাশও তো আমার বন্ধু। দেখ আমরা তোর ছোটবেলার বন্ধু। রবি তো ঠিকই বলছে, তুই আমাদের থেকেও বেশি ওই ছেলেটাকে গুরুত্ব দিস। কিন্তু কেন বলতো? তুই যেখানে আমাদের গুরুত্ব দেওয়ার কথা সেখানে কি না তুই... দেখ, আমার জন্য তোরা সবাই গুরুত্বপূর্ণ। আমরা কতটা তা তো দেখতে পাচ্ছি। কথা না বাড়িয়ে এখন বাসায় যা। ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ আছে, তা একটা জরুরি কাজ কর। আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, তোরা চাইলে আসতে পারিস। কবে যাবি জানিয়ে দিস, চলে আসবো তাহলে। ঠিক আছে, জানাবো। এরপর বাকিটা শুরু হলো। এইদিকে ওরা যে যার মতো করে চলে যায়। এইদিকে আকাশ ওর কাজের শেষ করে বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে আবির যখন বাসায় ফিরে। ভাইয়া, শুনলাম তুমি নাকি দেশের বাইরে ঘুরতে যাবে। তোকে কে বলেছে? তোমার বন্ধু রনি, রবি বলেছে, তাই বলছিলাম কি। তা আমি তো যাব। কেন, কিছু বলবি কি? আমিও তোমাদের সাথে যাব। তুই কি পাগল? আরে 4টা ছেলের ভেতরে তুই একা কিভাবে ঘুরবি? হ্যাঁ, কে বলেছে আমি একা? আমার সাথে আমার বান্ধবীরাও থাকবে। মানে কি? দেখ, তুই যদি আমাদের না নিয়ে যাস, তাহলে আমি বাবা মাকে বলে তোর যাওয়া ক্যান্সেল করে দিব। তাছাড়া আমাদের খরচ আমরা দিব, তোদের খরচ তোরা। ঠিক আছে, নিয়ে যাব। হ্যাঁ। কাকে কোথায় নিয়ে যাবে শুনি? কি ব্যাপার আব্বু, তুমি কখন এলে? আমি আর তোমার মা মাত্র এলাম। তা কোথায় যাওয়ার প্ল্যান চলতেছে শুনি? এই তো আব্বু, আমি আমার বন্ধুদের নিয়ে যাব। আর ইরাও চাইছে, মানে ওই আর কি আমাদের সাথে যাবে, ওর ওই বান্ধবীদের নিয়ে। হ্যাঁ, বান্ধবীদের নিয়ে। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা আব্বু? তুমি যেখানেই যাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফিরে এসে সরাসরি কোম্পানিতে জয়েন করবে। আমি একা আর কত সামলাবো? কোম্পানিতে ঢুকে গেলে তো আমার আর কোনো কিছুই করা হবে না, তাই না? দেখ আবির, তোর বাবার বয়স হয়েছে, এরপর তোকেই তো এসবের হাল ধরতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি করে? আমি যা বলেছি তাই হবে। আমি তো ট্যুরে যেতে এখনো প্রায় 1 মাস সময় লাগবে। তাহলে কাল থেকে জয়েন্ট হয়ে যাও। তাছাড়া আমি তাহলে কয়েকটা দিন একটু রেস্ট নেব। যখন তুমি ঘুরতে যাবে তখন না হয় আমি সে কয়েকদিন কোম্পানি দেখব। তাছাড়া ইরা, তোর কোনো কাজ না থাকলে তুই তোর ভাইয়ের সাথে কোম্পানিতে ঘুরে দেখতে পারিস। ঠিক আছে আব্বু। 2 দিন পর আবির অফিসে আসে, সাথে ইরাও আসে। অফিসে ওদের দুজনকেই সবাই চেনে, সেজন্য আলাদা করে আর ওদের পরিচয় করাতে হবে না অফিসে। ওরা দুজনে বসে কাজ করতে থাকে। তখন আকাশ কল দেয়। কোথায় তুই? আমি তো অফিসে। তা তুই কোথায়? আমি তো বাইরে। তা তোর অফিসে আসবো কি? তুই আসলে তো ভালোই হবে। ওকে, আমি আসতেছি। এরপর আকাশ অফিসে আসে। অফিসে আকাশকে দেখে ইরার রাগ উঠে যায়। ওই ফকিন্নি, তুই আমাদের অফিসে কেন? আমি তো এসেছি আবিরের সাথে কথা বলার জন্য। আমার ভয় থেকে ডলার নিয়ে তোর শান্তি হচ্ছে না যে এখন আমার আবার এই কোম্পানিতে চাকরি নিতে চাইছে? আমার তো কোনো কিছুই নেই যে আমি তা করে খাবো, সেজন্য আবিরের সাথে কথা বলে আমি এখানে চাকরি নিব। ভাইয়া আসুক আগে, তারপর বোঝাচ্ছি। এদিকে আবির রুমে এসে আকাশ আর ইরাকে ঝগড়া করতে দেখে। ইরা, কি হয়েছে? তুই আকাশের সাথে এভাবে ঝগড়া কেন করছিস? আমি বুঝি না ভাইয়া, আমি তোমার আপন বোন কিনা সেটাও তো আমার মাঝে মাঝে সন্দেহ হয়। মানে
তোর কথার কোনো আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একে তো এই ছোট লোকটাকে ডলার দাও, তারপর এখন আবার আমাদের অফিসে চাকরি দিতে চাইছো। তুমি আসলে কি চাও বলো তো ভাইয়া? আরে আমি ওকে ডলার দিয়েছি, তা তোকে কে বলেছে? আর ও কেন এখানে চাকরি করবে, তোকে এই কথাটা কে বললো? আমাকে তো। আমি বলেছি চাকরির কথা। তুই কেন চাকরি করতে যাবি? দরকার আছে বন্ধু। এরপর আকাশ কি যেন ইশারা করে, সেজন্য আবির আর এই নিয়ে কথা না বাড়িয়ে আকাশের কথা হ্যাঁ না বলে চলে যেতে থাকে। এদিকে ইরা তো রেগে ওখান থেকে চলে আসে। ইরা বের হতে ওর বান্ধবীরা কল দিয়ে পার্কে যেতে বলে, সেজন্য ইরা ওখানে যেতে থাকে। আচ্ছা তুই কি চাইছিস বলতো? আমি কি চাইছি তা তোকে পরে বলবো। এখন আমি যা চাইছি তুই শুধু শেষ হবে হ্যাঁ না বলে যাবি, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে, আমি তাই করলাম। হ্যাঁ। এদিকে ইরা পার্কে এসে ওর বান্ধবীদের কাছে আসে। ইরাকে এরকম রেগে যাওয়া মুখ দেখে ওরা বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, সেজন্য জিজ্ঞেস করে বসে, কি হয়েছে তোর? মুখটা এরকম লাল করে রেখেছিস কেন? তা বান্ধবী, কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আগে তোমার মাথা ফেটে যাচ্ছে। কি হয়েছে বলতো? তাহলে শুন, আমি তোকে একটা আইডিয়া দেই, ওটা তুই কাজে লাগাতে পারবি। কি আইডিয়া? কাছে বল। আইডিয়াটা হচ্ছে, তাহলে শুন। এরপর নিয়ে কিছু আইডিয়া দেয় যা ওদের সবারই ভালো লাগে। তবে সে আইডিয়াটা আপনাদের এখন বলবো না, কেননা এখন যদি সবটা বলে দিই তাহলে আপনারা গল্পের অনেক রহস্যই জেনে যাবেন। সেজন্য আপনারা গল্প শুনতে থাকুন, তাহলে একে একে আপনারা এই রহস্যগুলো বুঝতে পারবেন। এদিকে ওদের থেকে বিদায় জানিয়ে চলে আসে ইরা ওর বাসায়। বাসায় আসার পরে, মা, ও মা, কোথায় তুমি? এভাবে চেঁচাচ্ছিস কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? রাতে যখন সবাই আসবে তখন বলবো। কথাটা যখন রাতে বলবি তখন এভাবে হাউকাউ শুরু করলি কেন এখন থেকে? অগ্রিম জানিয়ে দিলাম। এদিকে রাতের বেলা ইরা ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। তখন আবির তো ছিল, কিন্তু আবির সবটা শুনে এটা বুঝতে পারছে না ইরা কোন কোম্পানিতে জয়েন্ট হতে চাইছে, আর তাও আকাশের বয়স হয়। ওনাদের ভাবনা কমানোর জন্য। ভাইয়া, কি ভাবছো তুমি? ভাবছি তো অন্য কিছু। চিন্তা করো না ভাইয়া, সব দায়িত্ব নিয়ে নাও। আমি শুধু আকাশকে আমার পিএ হিসেবে দেখতে চাই। আকাশ কেন তোর বিয়ে হতে যাবে শুধু শুধু? ও যদি আমার পিএ না হতে চায় তাহলে আমাদের কোম্পানিতে আমি ওকে রাখবো না, এটাই শেষ কথা। এদিকে ইরা তো চলে যায়। এবার আবির তো আর একটা ঝামেলা এসে পড়ে গেল। এটা কোনো কথা হলো? তুমি বলো। কি বলবো, তোরা ভাই বোন হিসাব কর কি করবি। তাই বলে আকাশ ইরার বিয়ে হয়ে জয়েন করবে? এই আকাশ ছেলেটাকে, যাকে নিয়ে এতক্ষণ আলোচনা হলো, তাকেই তো চিনতে পারছি না। তো আকাশকে কল দিয়ে সবটা বলে, কিন্তু আকাশ এতে রাজি হয়ে যায়। সমস্যা নেই, এরা তো সারাক্ষণ আর অফিসে কাজ করবে না, বড় জোর 2-3 মাস করে এমনিতে ওকে বিয়ে দিয়ে দিব, তারপর পুরো দায়িত্ব তুই বুঝে নিতে পারবি। তাছাড়া তুই তাহলে আকাশের সাথে কথা বল বা ওকে বাসায় ডেকে পাঠা। ঠিক আছে আব্বু, তাই করতেছি। আকাশ, তোর কি মাথাটা গেছে? আমি আবার কি করলাম? তুই ভালো করেই জানিস তোকে বিয়ে হিসাবে নেওয়াটা ইরার একটা চালও হতে পারে। তা আমি সামলে নেব, এই নিয়ে চিন্তা করছি না। আমি তো তা নিয়ে চিন্তা করছি না। দেখ, যেখানে তোর জন্য আব্বু 10-12 জন। থাক, আর বলতে হবে না, আমি সামলে নিব বাকিটা। তুই তাহলে তোর বোনকে বলে বাকিটা ব্যবস্থা কর। ঠিক আছে, সাবধানে করিস, যাই কিছু করিস না কেন। ইরার কিন্তু মতিগতি আমার সুবিধার লাগছে না। হ্যাঁ, কতজনকে সোজা করলাম, আর এটা তো মাত্র একটা মেয়ে। ওটা কিন্তু আমার ওই বোন, সেটা ভুলে যাস না। তা তো মনে রাখবোই। তা যদি মনে না রাখতাম তাহলে তো এতদিনে তোর বোনকে। আমি জানি তোর সম্পর্কে সবটা, কিন্তু তুই তো আমার বোনকে চিনিস না, সেই জন্য যতটা পারিস সাবধানে থাকার চেষ্টা করিস। আমি তাহলে ইরাকে জানিয়ে দিচ্ছি তুই কাল থেকে অফিসে আসছিস। হ্যাঁ, তা আমাকে বেতন কত দিবে তোর বোন? তোকে বেতন দিতে গেলে তো আরে আমাদের অফিস ফকির হয়ে যেতে হবে। সেটা না হয় হবি। আচ্ছা, বাকিটা কাল তাহলে দেখা হওয়ার পরে আলোচনা করব। ঠিক আছে। আবির পরে সে ইরাকে সবটা জানায়, আর এই খবরটা শুনে ইরা তো খুশি হয়ে যায়, কেননা ইরা তো মনে মনে এটাই চেয়েছিল। তা তুই ওকে যে বিয়ে হিসাবে রাখতে চাস, ওকে বেতন কত ডলার দিবি? এই 800? আরে ওটা যেহেতু তোমার বন্ধু, সেই হিসাবে ওকে $800 দিলে মন্দ হয় না, কি বলো তুমি? এই $800 তো আকাশের কয়েক ঘন্টার খরচ মাত্র। কিছু কি ভাবছো ভাইয়া? তেমন কিছু না। আচ্ছা শোনো,
আমি আমার বান্ধবীদের আমাদের কোম্পানিতে চাকরি দিব, তবে চিন্তা করো না, ওরা কোনো স্যালারি নিবে না, শুধু 2-3 মাস থাকবে আমাদের কোম্পানিতে। তাই এই কথা আগে কেন বলিসনি? বললে কি হতো? তাহলে এখন তো বললামই। তাহলে তো আমি কিছু একটা ব্যবস্থা করে নিতাম। তোমাকে কিছু করতে হবে না, তাছাড়া তুমি না বললে দেশের বাইরে যাবে 1 মাস পর, তখন আমরা সবাই মিলে যাবো। তা তো যাবই। ঠিক আছে ভাইয়া, তোমার বন্ধুকে বলে দিও সকাল সকাল অফিসের সময় যেন চলে আসে। আমার তো অনেক চিন্তা হচ্ছে। আমার জন্য আবার কবে থেকে তোমার চিন্তা হতে থাকলো? তোর জন্য কেন চিন্তা করতে যাব? হ্যাঁ, তাহলে কার জন্য? কারোর জন্য না, তুই ঘুমা। হ্যাঁ ঘুমা ঘুমা, আমিও গেলাম ঘুমাতে। হ্যাঁ। পরের দিন আকাশ রেডি হয়ে চলে আসে, তবে অফিসে আবিরকে দেখতে পায়। তারপর আবির সাথে কিছু কথা বলে নেয়, তবে অফিসে আবিরকে দেখতে পায়। তারপর আবিরের সাথে কিছু কথা বলে। এদিকে 10:30 ইরাও ওর বান্ধবীদের নিয়ে আসে অফিসে। ইরাকে দেখে, তুই এত লেট কেন করলি? তাছাড়া তোর বান্ধবী ওরা কেন এত লেট করে আসবে? ওরা আমার আন্ডারে কাজ করবে, সেজন্য ওরা কখন আসবে তা আমি ঠিক করবো। তাছাড়া ভাইয়া, তুমি এইসবের ভিতরে কিন্তু মোটেও আসবে না। দেখ, যাই করিস না কেন, এমন কিছু করিস না যার জন্য না আমাকে অপমান হতে হয়। তুমি কেন অপমান হবে? আশ্চর্য। ও ও তুই বুঝবি না, আমার একটা মিটিং আছে, সেখানে আমাকে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যেও। এরপর আবির বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ইরা আকাশকে ডেকে পাঠার জন্য কাউকে পাঠায়। তুমিও যাও, আমি আসতেছি। এরপর ইরা রুমে ঢুকে যায়। এতে ইরা তো রেগে যায়। তো সাহস কি করে হলো আমার রুমে দরজায় নক করে আসার? সরি ম্যাম, বুঝতে পারিনি। আকাশ ভালোই বুঝতে পারছে ইরা ওর সাথে ভালো ব্যবহার কখনই করবে না, কিন্তু কোনো একটা স্বার্থের কারণে আকাশ এখানে থেকে যায়। নয়তো ইরার আরো আগে উচিত একটা শিক্ষা দিয়ে দিত। ম্যাম আসবো কি? এবার ঠিক আছে, আসো তাহলে। আর এখানে বসো, একটা কাগজ আছে, এখানে সাইন করে দাও। কিসের কাগজ এটা? পড়ে দেখে নিতে পারো। এরপরে 1 মিনিট লাগলো কাগজটা পড়তে, কেননা কাগজে তাকিয়ে বুঝতে পেরেছে এখানে কি কি লেখা থাকতে পারে। তাও সাইন করে দেয়। যাক, ভালো। তাহলে একটা পিএর কি কি কাজ করতে হয় তা তো অবশ্যই জানার জন্য। জি ম্যাম, আমি জানি সবকিছু। তাহলে একটা কাজ করো, আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। এটা তো অফিসের লোক আছে, তাহলে আমি কেন করবো এইসব? একটু আগে যে সাইন করেছিস তাকে ভুলে গেছিস? ঠিক আছে, যাচ্ছি আমি। এরপর ইরার জন্য একটা কপি বানিয়ে নেয়, কিন্তু সাথে আরও অন্য কিছু মেশায়, যা আপনারা বুঝে নিতে পারেন। এদিকে কপি ইরার দিকে এগিয়ে দেয়। কি ব্যাপার, মাত্র 1 কাপ কেন? তা আপনি মানুষ তো একজনই, সেজন্য আমি 1 কাপ এনেছি। বুঝলাম না ইরা, আমাদের কি মানুষ বলে মনে করলো না? দেখুন, কাগজে লেখা ছিল আমি শুধু বসের সেবা আর ওনার কথা শোনার জন্য বলা হয়েছে, কিন্তু এটা বলেনি ওনার বান্ধবীদেরও সেবা করার জন্য। দেখলি তো ইরা, তোর সামনে কিভাবে আমাদের অপমান করলো। এই কথা নিয়ের মুখ থেকে শোনা মাত্রই আকাশকে একটা থাপ্পড় দিল। চুপ বেয়াদব, তোর সাহস কি করে হয় আমার বান্ধবীদের সামনে আমাকে অপমান করার? চুপচাপ ওদের জন্য কফি বানিয়ে নিয়ে আয়। এরপর আর কেউ ওদের জন্য কফি বানাতে যায়। ওদের কফিতে কিছু একটা মিশে যা ইরার কফিতে মিশিয়েছে। এদিকে ওরা 3 জন তো কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে, দোস্ত, একটা কথা বলার ছিল। তুই আবার কি কথা বলবি? ওই ছেলেটা যদি কফিতে কিছু মিশিয়ে দেয়? কি মেশাবে? মিশাতেও তো পারে। তাহলে একটা কাজ করা যেতে পারে। কি কাজ? ও কফি আনার পর সবার আগে ওকে কফি খাইয়ে চেক করে নিতে হবে। যদি কফিতে কিছু মিশিয়ে থাকে তাহলে ও খেতে রাজি হবে না, তাহলে আমরা ওকে কিছু সন্দেহ করে নিতে পারবো। বাহ, সত্যি ইরা, তোর মাথায় তো অনেক বুদ্ধি খুলে গেল। আচ্ছা, ও আসতেছে, চুপ করে থাক তোরা। আকাশ তো ওখানে আসে। ওখানে আসার পরে নিহার তানুর দিকে এগিয়ে দেয় কফির কাপগুলো। এই নিন কফি। ওরা দুজনে কফি তো হাতে নেয়। তখন ইরাকে ইশারা করে, যা আকাশ বুঝে ফেলে। সেজন্য জিজ্ঞেস করে, কি ব্যাপার, কিছু কি হয়েছে? একটা কাজ করো, 3 কাপ থেকেই 3 চুমুক করে কফি একটু করে খাও। কফি ঠিক আছে কিনা? ম্যাম, এটা তো আপনারাই চেক করে নিতে পারেন, এটার জন্য আবার আমাকে কেন বাড়তি টানছেন? তোমাকে যা বলছি তাই করো। এরপর আর কি, ওদের কথা মতো 3টা কাপ থেকে একটু একটু খেয়ে টেস্ট করে নেয়। এবার ঠিক আছে কফি, সেজন্য খেয়ে নিন আপনারা। ঠিক আছে, তুমি এখন যাও। আর একটা কথা, তুমি স্টোর রুমে এসে গত বছরের ফাইলগুলো বের করে আনো। গত বছরের ফাইল কেন? চেক করার জন্য, হিসেব কোনো গরমিল আছে কিনা। তখন তো আপনার আব্বু ছিল দায়িত্বে, আর উনি তো জেনে শুনে লস করবে না। তোমাকে এত কথা বলতে বলিনি আমি, যা আমি করতে বলেছি তাই করো। ঠিক আছে, যাচ্ছি। আকাশ বের হওয়ার সময় মিটমিট করে হাসছে, যা নেহা খেয়াল করে। কিন্তু আকাশকে ডাক দেওয়ার আগেই আকাশ চলে যায় রুম থেকে।
আসলে আকাশ নিজেও জানে ইরা ওকে দিয়ে শুধু শুধু এই কাজগুলো করাচ্ছে, আর কেন করাচ্ছে সেটাও জানে। সেজন্য ওই লোকটার কাছে আসে। একটু শুনুন। কথাগুলো কি আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। জি বলুন, কি বলতে চান? আমাকে একটু স্টোররুম থেকে গত বছরের হিসাবের ফাইলগুলো এনে দিতে পারবেন, বা আমার সাথে এসে ওইগুলো খুঁজে দিতে পারবেন? অবশ্যই, চলুন আমার সাথে। এরপর ওই লোকটাকে সাথে নিয়ে চলে আসে স্টোর রুমে। তারপর যা যা খোঁজার খুঁজতে থাকে। এদিকে ওরা তিনজন কপি শেষ করে। কপি অনেক মজা হয়েছে তো। সত্যি তো অনেক মজা হয়েছে। আচ্ছা, ও অন্য কিছু মেশায়নি তো? অন্য কিছু আবার কি? নিহা এরপর ইরার কানে কানে এমন কিছু বলে যা শুনে ইরা তো চমকে ওঠে। এইগুলো কি আজও সম্ভব? সম্ভব হয়, কিন্তু ওই ব্যাটা করেছে কিনা সেটাই এখন দেখার মূল বিষয়। যা আবার হয়েছে, এখন এরপর থেকে ওকে নিয়ে কাজ করানো তো ভাবতে হবে না? নিহা এরপর আরও কিছু আইডিয়া দেয়। এদিকে ফাইল নিয়ে এসে ইরার হাতে দেয়। এদিকে ইরাও কোনো কিছু বলতে যাবে, তখনই ওখানে আবির চলে আসে। আবির আসাতে ইরার কোনো কিছুই বলতে পারেনি। আকাশ, তোকে আমার সাথে একটু যেতে হবে। কোথায় যেতে হবে? আরে একটা মিটিং আছে, আর ওখানে তোকেও নিয়ে যেতে হবে, সেজন্য চল আমার সাথে। ভাইয়া, এই লোকটা মিটিংয়ে কি বুঝবে যে তুমি ওকে নিয়ে যাচ্ছ? ও কি পারে বা না পারে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই থাক, ওখানে আমি ওকে নিয়ে মিটিংয়ে গেলাম। এরপর আকাশকে নিয়ে আসে মিটিংয়ে। মিটিংয়ে অনেক লোকজন ছিল। সবচেয়ে বড় কথা হলো ওনাদের মধ্যে বেশিরভাগ লোকই আকাশের পরিচিত ছিল। ওরা তো আকাশকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। আরে স্যার, আপনি এই দেশে? কেন, এতে কোনো সমস্যা হয়েছে কি? কি যে বলেন না স্যার, আপনি এখানে আসবেন তা তো কল্পনাও করতে পারিনি। তাছাড়া আপনি তো এরকম ছোটোখাটো কোনো মিটিংয়ে যান না, আর নাই কোনো অল্প ঢিলে যান। সেজন্য আজকে দেখে অবাক হলাম আর কি। বেশি অবাক হওয়া ভালো না। তাছাড়া আমি এসেছি আমার বন্ধু আবিরের সাথে টেন্ডার নিয়ে। উনি যখন আপনার বন্ধু, তখন আমরা টেন্ডার ওনাকেই দিব। সত্যি বলছেন তো? জি, সত্যি বলছি। আপনি যেখানে স্যারের বন্ধু সেখানে আমরা না করি কিভাবে? আমরা তাহলে এবার উঠি? জি, আসতে পারে। ওরা চলে আসে। আপনি তো আকাশকে ধন্যবাদ দিতে দিতে শেষ। আরে কি করছিস কি তুই? ধন্যবাদ দিতে হবে না, তুই একটা কাজ কর, এই পার্টি দেয় উপলক্ষে। আচ্ছা, দেশের বাইরে কবে যাবি? এই তো আর 20 দিন পরেই। তাছাড়া আমরা সবাই ওখানে এসে তোর বাড়িতে থাকবো। তা আছে সম্ভব না, তোরা হোটেলে থাকবি, আমি ব্যবস্থা করে নিব। কিন্তু তোর বোন কি আমাকে যেতে দিবে? ঠিক আছে, তাতেই হবে। আর আমার বোনের ব্যবস্থা তো আমিই করব। তাছাড়া তোকে ছাড়া ওখানে এসে $1ও লাভ হবে না, সেজন্য তোকে নিয়ে যেতেই হবে। এখন তাহলে চল অফিসে। ওরা অফিসে এসে সবাইকে টেন্ডারের ব্যাপারে জানায়। এতে সবাই তো অনেক খুশি হয়, সাথে আবিরের বাবা মা। কেননা আবির ওনাদের কল দিয়ে সবটা জানায়, আর আকাশের জন্য যেন ওনারা এই টেন্ডার পায় সেটাও জানায়। এদিকে 2 দিন পর পার্টি দেওয়া হয়। ওই পার্টিতে অনেক বড় বড় কোম্পানির লোকেরা আসতে থাকে। ওনাদের মধ্যে কিছু লোকরা ইরাকে চেনে। ওনারা পার্টিতে এসে শুভেচ্ছা জানাতে থাকে। এদিকে আকাশ একটা জায়গায় বসে থাকে, যেখানে অনেক বড় বড় ভিআইপি লোকদের জন্য সিট রাখা হয়েছে। সেখানে আকাশকে বসতে থেকে ইরা তো রেগে যায়। ওই ফকিনি তো সাহস কি করে হয় এখানে বসার? দেখছিস না স্যার দাঁড়িয়ে আছে, ওর ওইখান থেকে। রিপন চৌধুরীর সামনে তাকিয়ে আকাশকে দেখা মাত্রই আকাশের পায়ের সামনে এসে বসে পড়ে। এতে ইরা তো অবাক হয়ে যায়। কি করছেন স্যার? আপনি কেন নিজে বসছেন? ওনার পাশে বসার মতো এতটা ক্ষমতা আমার নেই। সত্যি আপনাকে দ্বিতীয়বার যে দেখতে পারবো এত কাছ থেকে, সেটা আমি আশা করিনি। কেউ উনি? রিপন চৌধুরী কিছু বলতে যাবে, তখনই আকাশ ইশারা করে কোনো কিছু না বলার জন্য। সেজন্য উনি চুপ করে যায়। এদিকে ওনার সামনে আকাশকে কিছু বলতেও পারছে না, সেজন্য ওখান থেকে চলে যায়। এদিকে নিহা, তানু, রবি, রনি ওরা দাঁড়িয়ে আছে। তখন ইরা ওদের কাছে আসে। তোরা তো লেট করলি কেন? সাজতে তো লেট হবেই। তা তুই এত সেজেছিস কেন? মনে হচ্ছে পার্টি না, তোর বিয়ে হয়েছে। চুপ কর তোরা। তা রনি আর রবি ভাইয়া, আপনাদের দুজন একটু সাহায্য লাগতো। কি সাহায্য বলো? ইরা এরপর কিছু একটা তো বলে যা ওদের সবারই ভালো লাগে। এরপর ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে, ভাইয়া, আমার নেকলেসটা চুরি হয়ে গেছে। তুমি সিউড়ি তো চুরি হয়েছে? হ্যাঁ ভাইয়া। কিন্তু পার্টিতে যারা এসেছে তাদের মধ্যে কেউ তো নিবে না, সেটা আমি জানি। আপনার বন্ধুকে একবার বলে দেখুন। কোন বন্ধু? আপনার বন্ধু আকাশকে, সে হয়তো নিয়েছে।
তোমাদের কি মাথা খারাপ হয়েছে? আকাশ কেন এরকম কাজ করতে যাবে? নেকলেস তো অনেক দামি, হয়তো দেখার পরে লোভ সামলাতে পারেনি। এরকম ফালতু কথা আমার সামনে বলবে না। তোমাদের কি মনে হয় তোমরা বলবে আর আমি বিশ্বাস করে নেব? হ্যাঁ, এরপর থেকে এরকম ফালতু কথা বললে পটি থেকেই বের করে দেবো তোমাদের আমি, এই কথাটা মনে রেখো। আবিরের কথায় ওরা মন খারাপ করে ইরাকে এসে সবটা বলে। ইরা তো কথাগুলো শুনে রাগে ফেটে যাচ্ছে। এখন কি করবি? সেটাই তো, তোর তো সব প্ল্যানই নষ্ট হয়ে গেল। আমি এটা বুঝতে পারছি না, ভাইও ছেলেটার মধ্যে কি এমন পেলো যে ওকে ছাড়া কোনো কিছুই বুঝে না। ভাইয়া তো দেখতেছি আমার থেকেও ছেলেকে বেশি গুরুত্ব দেয়। শুধু তোর ভাই কেন, দেশের বড় বড় বিজনেসম্যান ওনারাও দেখি আকাশকে সম্মান করতেছে। কি আছে ওই ছেলের মধ্যে যা আমি দেখতে পাচ্ছি না? আমার কি মনে হয় তোর ভাই আকাশের ব্যাপারে অনেক কিছুই জানে, যা হয়তো আমরা জানি না। হতেও পারে, এ তো ভাইয়াকে জিজ্ঞেস করলে তো কখনো বলবে না। তাহলে এখন কি করবি? কি আর করবো, অফিসে তোকে আমার কথা শুনে চলতেই হবে। দেখবো কিভাবে বাঁচে আমার থেকে। তার আগে সামনে তাকিয়ে দেখ। কেন, সামনে কি আছে? আগে তাকিয়ে তো দেখ। ইরা তাকিয়ে দেখে আবির ওদের দিকে আসতেছে। কিরে আবির, তুই এখানে কেন? আমি তো এসেছি একটা কাজে, তা তোরা এখানে কেন? আমরা তো পার্টিতে এসেছি, তাছাড়া তুই নিজেই তো আমাদের আসতে বললি। আমি ওটা বুঝতে চাইনি, তোরা দুজন এদের পাশে কেন? তোরা কি জানিস না আমার বোন কেমন? ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি আমার বন্ধুদের সামনে কিন্তু আমার আর আমার বান্ধবীদের অপমান করছো। তোরা যেটা করলি সেটা কি ছিল? আমরা আবার কি করলাম? তোরা আকাশকে চোর প্রমাণ করার জন্য যে নাটকটা সাজালি, তা যেন দ্বিতীয়বার আর করতে না দেখি, কথাটা কিন্তু মনে রাখিস। কিন্তু ভাইয়া, কথাটা তো শোনো। তুমি এরকম... একদম চুপ। তুই যদি আমার বোন না হতি তাহলে সবার সামনে তোকে আমি থাপ্পড় মেরে অপমান করে বের করে দিতাম। তুমি এরকম কথা আমাকে বলতে পারলে? পেয়েছি, সেজন্য এরপর যদি আর কোনো খারাপ চিন্তা মনের মধ্যে থেকে থেকেও থাকে তাহলে সেই চিন্তা বাদ দিয়ে দে। এই বলে আবির তো চলে যায়। অন্যদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে, কেননা আকাশের মতো একটা বন্ধুর জন্য আবির যে ইরাকে এতগুলো কথা শোনাবে তা ইরা বুঝতেই পারেনি। ইরা, তোর ভাই তো তোকে কোনো মূল্যই দিল না। সেটাই তো দেখতেছি। তোরা চুপ করে, ভালো লাগছে না আমার। ইরার ধমকে ওরা চুপ হয়ে যায়, কিন্তু ইরা তো ভিতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছে। সেজন্য ওর রুমে চলে আসে। এদিকে পার্টি শেষ হয়ে যায়, সবাই যে যার মতো বাসায় যেতে থাকে। আকাশও যেতে চাইবে, তখনই আবির বাধা দেয়, কিন্তু আকাশ থাকতে চায়নি বলে আর জোর করল না। সেজন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে কেউ একজন একটা গাছ ফেলে রেখেছে, সেজন্য গাড়ি থেকে নামতে নামতে বলে, কি ব্যাপার, রাস্তার মধ্যে এরকম গাছ রেখেছে কে? তবে এত চিকুন, এটা তো আমি একাই সরিয়ে যেতে পারবো, কিন্তু এরকমটা কে করলো? এইদিকে আকাশকে তো যেতে হবে, সেজন্য গাছটা সরিয়ে গাড়ির সামনে আসতে দেখে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। হাতে মোটামুটি লাঠি, হটিস্টিক, আরো কিছু হাতিয়ার, এক কথায় হাড় ভাঙা সব অস্ত্র। কি ব্যাপার, এই কাজটা তাহলে তোমাদের? তুই ঠিকই ধরেছিস। তা এত কিছু থাকতে আমাকে কেন টার্গেট করলে? তুই কি সিনেমা দেখিস না? সিনেমা যদি দেখতাম তাহলে তো এত কষ্ট করে গাড়ি থেকে নামতাম না। তোমাদের দেখে তো মনে হচ্ছে আমাকে কয়েকদিন হসপিটালে শুয়ে রাখার ব্যবস্থা করতে এসেছো। যাক ভালো, তাহলে এরপর কি হবে তা তো জানিস। তাহলে কিছুক্ষণ মারামারি করি, চলো দেখি কে কত মাস হসপিটালে থাকে। যাক, এতটুকু তোর জানা আছে, তবে কয়েকদিনের জন্য না, পুরো 2-3 মাসের জন্য। এর তো দেখি হসপিটাল যাওয়ার অনেক শখ হয়েছে। ওই তোরা দাঁড়িয়েছিস কেন? ওকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা কর। এরপর ওরা মারতে আসে, কিন্তু নায়কের সাথে কি আর পেরে ওঠে? ওদের মারে, আবারও নিজে মার খায়, কেননা একা তো 5-6 জনের সাথে পেরে উঠবে না। কিছুটা মার তো খাবি, তবে ওদের ভালো করে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে আকাশের ফোনে কল আসে। আসলে আবির কল দিয়েছিল আকাশ ঠিকভাবে পৌঁছলো কিনা তা জানার জন্যই। সেজন্য কলটা রিসিভ করে সবটা জানাতে থাকে। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। আরে লাগবে না, আমি ঠিক আছি। তুই থাক, আমি আসতেছি। আবির তাড়াহুড়ো করে নামতে দেখে ইরা আর ওর বাবা মা জিজ্ঞেস করে বসে, ভাইয়া এত রাতে এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আবির, কি হয়েছে, এত চিন্তিত কেন? বলার সময় নেই এখন, আমাকে যেতেই হবে এখনই। আর কি হয়েছে, কোথায় যাবি সেগুলো তো কিছুই বলবি না। আকাশকে রাস্তায় কিছু ছেলে ধরেছে, ওদের সাথে মারামারি করতেছে, সেই জন্য আমি যাচ্ছি ওখানে। সে কি এরকম কাজ করলে? কে? তোমার মেয়ে ছাড়া আর কে করবে? কি ইরা কেন সব করবে? সেটা তো ইরা জানে, বাকিটা আমি এসে বলবো। ছি ইরা, তুই এইসব করবি তা তো ভাবতে পারিনি। বিশ্বাস করো ভাইয়া,
বাবা মা আমি সবের কিচ্ছু জানি না। আবির, তুই এখন যা আকাশের কাছে আর ওকে নিয়ে চলে আয় এখানে। যাচ্ছি। এদিকে 10 মিনিট পরে আবির ওখানে আসে, তবে ততক্ষণে ওই ছেলেগুলো ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু আকাশ ওখানে বসে আছে। আসলে আকাশের মাথায় একটু আঘাত লেগেছে, সেজন্য হাঁটার মতো অবস্থাই নেই। সেজন্য আবির ওকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর মাথায় ব্যান্ডেজ করে দেয় আর ওখান থেকে আবির ওকে ওদের বাসায় নিয়ে আসে। আকাশ, এখন ঠিক আছো তো? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই। 2-3 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওকে তোর রুমে নিয়ে যা। তা এর পেছনে কার হাত ছিল তাকে জানতে পেরেছিস? ইরার কোনো দোষ নেই। যা আকাশের মুখ থেকে শুনলাম সেজন্য ইরা বেঁচে গেল আজকের মতো। এদিকে আবির তো আকাশকে নিয়ে যায় রুমে। এদিকে ইরার মনে একটু মায়া হলো, কেননা আকাশের এরকম অবস্থা দেখে। পরের দিন সকালে আকাশকে রেখে আবির চলে আসে অফিসে। ইরাও আসে আবিরের রুমে আকাশকে দেখার জন্য, কেননা একটু দেখেই ইরাও যাবে অফিসে। এদিকে ইরা আকাশের পাশে বসে, কিন্তু ততক্ষণে আকাশ ঘুরে ইরাকে চেপে ধরে। এতে ইরা তো অবাক হয়ে যায়, কিন্তু চাইলেও ইরা উঠতে পারছে না, কেননা আকাশ জ্বরের মধ্যে ইরাকে জড়িয়ে ধরছে একটু গরমের জন্য। এদিকে ইরা চুপচাপ শুয়েছে, কোনো কথা না বলে। 1 ঘন্টা পরে আকাশ ওপাশে ফিরলেই ইরা উঠে যায় তাড়াতাড়ি করে আর নিজেই ঠিক করে নেয়। তখন নিহা কল দেয়। কোথায় তুই? আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আকাশ তো এখনো এলো না। ওর জ্বর, সেজন্য 2-3 দিন তো আসতে পারবে না। ঠিক আছে, তুই আয় তাহলে। এরপর ইরা অফিসে চলে আসে। অফিসে এসে ওদের সাথে কথা বলতে থাকে। কি ব্যাপার, আকাশের হঠাৎ জ্বর উঠলো কি করে? রাতে ওই সব খাওয়ার জন্য এরকমটা হলো না তো? হতেও পারে, ওর মতো ফকিন্নি এত দামি ড্রিঙ্কস পেয়েছে, সেজন্য লোভ সামলাতে না পেরেই খেয়েছে। এখন এরকম তো হবেই। ঠিক বলেছিস। তাই ইরা, তুই চুপ করে আছিস কেন? কিছু না। আচ্ছা শোন, আমি বাসায় যাব, তোরা বাসায় চলে যা। সেটাই করতে হবে। আকাশ তো নেই এখানে যে ওকে জ্বালাবো। তা একটা কথা, তুই কিন্তু ভুলেও ওকে আবার পাত্তা দিস না। তোদের কি মাথা খারাপ নাকি? আচ্ছা চল, আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবি তোরা? এখানকার কোনো একটা রেস্টুরেন্টে। ঠিক আছে চল। এদিকে ওরা চলে আসে রেস্টুরেন্টের খাবার খেতে। ওদের খাবার খাওয়া শেষ হওয়ার আগে হঠাৎ করে কিছু খাবার আসে নিহার উপরে পড়ে। এতে নিহা তো রেগে যায়, তার সাথে ইরাও। সেজন্য ওরা দুজনেই ছেলেটাকে 2টা থাপ্পড় দেয়। ম্যাম, আমি তো ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিসনি মানে? আমি ইচ্ছে করে এমনটা কেন করব? ডাক্তার ম্যানেজারকে। চিৎকারের আওয়াজ শুনে ম্যানেজার কাছে আসে। এটা একটা ভদ্র রেস্টুরেন্ট, এখানে এভাবে চিৎকার করা যাবে না। আপনার ওয়েটার আমার যে জামা নোংরা করে দিয়েছে, এখন আমি বাসায় কি এরকম ভাবে যাব? দেখুন, মানছি আপনার পোশাক নষ্ট হয়েছে, তা আপনি সরাসরি আমাকে বলতে পারতেন। এভাবে চিৎকার করা তো ঠিক না। এখানে তো আরো অনেক কাস্টমার আছে আমাদের, তারা শুনলে কি মনে করবে বলুন? দেখুন, যাই হয়েছে এটা কিভাবে ঠিক করবেন তা বলেন। তারপর ম্যানেজার ওদের কিছু কথা বলে যা ওরা মেনে নেয়। এরপর 30 মিনিট পরে ওরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসতে যাবে, তখনই এরপর থেকে আপনাদের যেন আমাদের রেস্টুরেন্টে না দেখি। আপনার সাহস তো কম না আমাদের এই কথা বলার? সামান্য একটা ওয়েটারের জন্য আমাদের কথা শোনাচ্ছেন? আপনাদের মতো কাস্টমার আমার দরকার নেই। আপনার রেস্টুরেন্টের মালিকের নাম্বার দিন। লাভ হবে না। কেন না, মালিক নিজেই বলেছে কাস্টমার চেয়ে আমার জন্য রেস্টুরেন্টের স্টাফদের মূল্যায়ন বেশি করে। এরপর ওরা কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। এদিকে 3 দিন পর আকাশ সুস্থ হয়ে যায়। তখন ইরার বাবা মা আর আবির আসে আকাশের কাছে। কেমন লাগছে এখন তোমার? জি আঙ্কেল, ভালোই লাগছে। কোনো অসুবিধা হয়নি তো তোমার? আপনারা আমার নিজের বাবা মায়ের মতো সেবা করেছেন। তোমরা এইসব কথা না বলে যেটা বলতে এসেছো সেটা তো বলো। কি বলতে এসেছেন বলুন আঙ্কেল। আমি এটা বলার জন্য এসেছি যে আমি তোমার আর ইরার বিয়ে দিতে চাই। এটা কি করে সম্ভব? কেন আকাশ, তোমার কি অন্য কাউকে পছন্দ হয়? মানে অন্য কাউকে কি ভালোবাসো? তেমন কিছু না আঙ্কেল, আসলে আমি কিভাবে ইরাকে বিয়ে করব? উনি তো আমাকে এমনিতে সহ্য করতে পারে না, সেজন্য স্বামী হিসেবে কিভাবে মেনে নেবে উনি? বিয়ে ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার তেমন কিছু মনে হয় না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা ওকে রাজি করিয়ে নেব। তুই শুধু হ্যাঁ বল, তাছাড়া বিয়েটা আমরা তাড়াতাড়ি দিয়ে দেব। আমরা যে ঘোরার জন্য প্ল্যান করেছি তা ঠিক করবি কখন? আগে তোদেরই বিয়ে দেই, তার 7 দিন পরেই না হয় যাব। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। এরপর ইরা চলে আসে বাসায়।
তখন ইরার বাবা মা আর আবিরও আসে ওর রুমে সবাইকে একসাথে দেখার পরে। কি ব্যাপার, তোমরা সবাই আমার রুমে? কিছু কি বলবে? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? এরপর ওনারা যে যার মতো করে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো অনেক রেগে যায়। তোমরা ভাবলে কি করে আমি তোমাদের এই প্রস্তাবে রাজি হব? দেখ আকাশ অনেক ভালো ছেলে, তোকে সুখে রাখবে। যে ছেলে আমার সাথেই কাজ করে সে ছেলে আমাকে ভালো রাখবে কি করে? এটা যখন আমার বন্ধু বান্ধব জানতে পারবে তখন কি হবে একটু ভেবে দেখেছো? কে কি ভাবলো তা জেনে আমাদের কোনো লাভ নেই। 2 দিন পরে তোদের বিয়ে। এত রাত্রি সব অ্যারেঞ্জ করবে কি করে? বিয়েটা আপাতত বাসাই হবে, পরে সুযোগ করে সবাইকে দাওয়াত করে এনে খাওয়ানো যাবে। কিন্তু তোমরা যাই করো না কেন আমি ওই ছেলেকে কখনো স্বামী হিসেবে মেনে নিব না। তা পরে দেখা যাবে। আবির, তুই তাহলে বিয়ের কাজটা শুরু করে দে। ঠিক আছে আম্মু। তা ইরা, তোর কোনো বান্ধবীর মধ্যে কাকে বলবে বলে দিস। কাউকে বলার প্রয়োজন নেই, তাছাড়া সবার সামনে আমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। সেজন্য তোমরা এখন যাও। ওনারা তো চলে আসে। এদিকে ইরা ওর বাবা মা আর ভাইকে মনে মনে অনেক গালাগাল করতে থাকে, কিন্তু তাও চুপ করে আছে, কোনো কিছু আর বলছে না। এদিকে পরের দিন ইরা আর ওর বান্ধবীরা যায় ওই রেস্টুরেন্টে যেখানে ওই দিন ওদের অপমান করা হয়েছে। আজকে কি খাবি? ওই ছেলেটাকে ডাক। কোন ছেলেটাকে? যে ছেলের জন্য আমাদের অপমানিত হতে হয়েছে। এরপর ওরা ওই ছেলেকে ডাকে আর খাবার অর্ডার করে। খাবার শেষে ওরা ছেলেটার সাথে কিছু করতে যাবে তখনই ম্যানেজার চলে আসে ওখানে। দেখুন, আপনার ড্রেস ঠিক হয়েছে, তার উপর আপনাদের বিলও নেওয়া হয়নি। এর চেয়ে বেশি আর কি সমাধান করব? কেন, আমাদের এখানে আসতে মানা আছে? কি ব্যাপার, আপনারা এখানে কেন? তেমন কোনো কিছু না, এই নিন বিল। এই কথা বলে তানু একটা কার্ড ম্যানেজারকে দেয়। ম্যানেজার তো কার্ড নিয়ে বিল রাখার জন্য কাউন্টারে যায়। এদিকে তানু ইচ্ছা করে ছেলেটাকে একটা পুতুলের সাথে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে করে ওদের $কোটি একটা শোকেস নষ্ট হয়ে যায়। কেন, এ কি করলি তুই? যাই করেছি বেশ করেছি, এবার সব দোষ এই ছেলেটার উপরে এসে পড়বে। সেটা কিভাবে? তুই শুধু দেখতে থাক। এদিকে ম্যানেজার আসে কিছুক্ষণ পরে, এসে দেখে এইসব। তখন ওনার আর বুঝতে বাকি রইল না যে এখানে কি হচ্ছিল, সেজন্য উনি সামনে আসে ওদের। দেখছেন না, আপনাদের ওয়েটারই ফেলেছে এগুলো। এবার তো কিছু বলুন ওকে। আজকে আবার কোনো ঝামেলা করতে এসেছেন? দেখুন, এভাবে আমাদের অপমান করার কোনো অধিকার নেই আপনার। এই নিন ম্যাম আপনার কার্ড। তা এইগুলো হলো কি করে? এই কথাটা শুনে তানুর অনেক রাগ হয়, সেজন্য জোরে মোবাইল ছুঁড়ে মারলে রেস্টুরেন্ট থেকে একটা গ্লাস ভেঙে যায়। তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যেতে পারেন। তবে একটা কথা, এরপর থেকে আপনাদের যেন আমি এই রেস্টুরেন্টে না দেখি। এই নিন $500। আপনার মতো থার্ড ক্লাস মেয়ে এখানে না আসলে কোনো ক্ষতি হবে না আমাদের। তাহলে কত ডলার শুনি? গ্লাস যখন ভেঙেছেন এবার জরিমানা দিন তাড়াতাড়ি করে। আপনার মাথা কি ঠিক আছে? এটার দাম $5000। আপনার মাথা কি ঠিক আছে? ওটার দাম কি করে মনে হলো $500? ম্যানেজার কথা শুনে ওরা তো অবাক হয়, কেননা পুলিশকে কল দেবে এই কথাটা শুনে। তারপর তানু ইরার কাছে সাহায্য চায়। ইরা, তুই এখন আমাকে বাঁচা। তোরা দুজন যা করেছিস, এখন এতগুলো ডলার তো আমার কাছে নেই। তোর ভাইয়াকে কল দে, উনি একটা ব্যবস্থা তো করবেই। ইরা ওর ভাইয়াকে জানায়। আবির সবটা শুনে আর কোনো রেস্টুরেন্ট সে নামটাও জেনে নেয়। তুই কোনো চিন্তা করিস না, আমি ম্যানেজারের সাথে কথা বলে নিচ্ছি। ভাইয়া, ফোন কি ওনার কাছে দিব? ওনার থেকে দিতে হবে না, আমি আরেকজনের মাধ্যমে কথা বলিয়ে নেব। ঠিক আছে। 2 মিনিট পরে ম্যানেজারকে ফোনে কল আসে। উনি নামটা দেখে অবাক হয় আর কথা বলতে থাকে। $5000। এরপর ফোনের অপর প্রান্ত থেকে কেউ কথা বলতে থাকে। কথা শেষ করে ম্যানেজার, তানু, নিহার ইরার সামনে আসে। কি বললো ফোনে? আপনি হয়তো ভুলে গেছেন, এটা যেমন তেমন রেস্টুরেন্ট না। এখানে একটা চামচের মূল্য $1000 উপরে চলে যায়। সেজন্য কথা না বাড়িয়ে ডলার, নয়তো আমি পুলিশকে কল দেবো। এদিকে তানু তো খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনি হঠাৎ করে আমাকে কল করেছেন। স্যার কোনো সমস্যা হয়েছে কি, বা কিছু পাঠাতে হবে কি? আমি কি আসতে পারবো? সে যাই বলুক, আপনাদের আর ক্ষতিপূরণ দিতে হবে না, সেজন্য আপনারা আসতে পারেন। এরপর ওরা চলে আসে। এদিকে পরের দিন বিয়ের অনুষ্ঠান শুরু হয়। ইরা তো রাগে ফিরে যাচ্ছে, বউ সেজে নিজের রুমে বসে আছে। বাইরে আকাশ বসে আছে বর সেজে। আবির আকাশের পাশেই ছিল। এদিকে ইরা কি করবে বুঝতে পারছে না, সেজন্য ইরা ফেসবুকে একটা গল্প পড়ছিল আর সেজন্য গল্পটা পড়তে থাকে। গল্পটা পরে ইরার মাথায় কিছু আইডিয়া আসলো।
সে সব আইডিয়া ইরা নিজের কাছে রেখে দিল যত্ন করে, কেন সব আইডিয়া আজকে কাজে লাগাবে সেজন্য। ইরামা, তুমি এভাবে বসে আছো কেন? তাহলে কি আমি দাঁড়িয়ে থাকবো নাকি? আমি সেটা বলতে চাইনি, বলতে চেয়েছি তুমি এবার ইরাকে নিয়ে নিচে নামো, বিয়ের কাজটা শেষ করতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি। এরপর ইরার মা উপরে এসে দেখে ইরা মোবাইল ইউজ করছে, সেজন্য ইরার পাশে বসে। তোর আজকে বিয়ে, তুই এখানে বসে বসে। তোমরা এটাকে বিয়ে বলো কিভাবে? যেখানে আমার কোনো মত নেই সেখানে আমি তারপরও বিয়ে তো করতেছি, সেটাই তো অনেক কিছু, তাই না? এমন করে বলে না মা, তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, তোকে সুখেই রাখবে। কিরকম সুখে যে রাখবে তা তো বুঝতেই পারছি। আমাদের কোম্পানিতে চাকরি করে, আবার আমাদের বাসায়ই থাকবে, সেখানে ওই ছেলের ভবিষ্যতে কেমন তা আমার জানা হয়ে গিয়েছে। তাছাড়া এই বাসা থেকে বের হয়ে গেলে তো কখনো আমার দিকে একটা কথাও তো নিজের যোগ্যতা থাকতে পারবে না। সে পরেরটা পরে দেখা যাবে, এখন নিচে চল, তোদের বিয়েটা পড়ানো বাকি আছে। এরপর ইরাকে নিয়ে নিচে নামে, কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। এদিকে রাতের বেলা ইরা বসে আছে, তখন আকাশ রুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু তাকিয়ে দেখে ইরা শাড়ি থেকে শুরু করে সবটা খুলে রেখেছে আর নর্মাল পোশাক পরে নিয়েছে, যা ইরা সচরাচর বাসায় পরে থাকে। এরকম অবস্থা দেখে আকাশ একটু বেশি অবাক হয়। তোমার না বিয়ে হয়েছে, তাহলে তুমি এরকম ভাবে বসে আছো কেন? তাহলে কি বউ সেজে বসে থাকার কথা নাকি? তেমনটাই তো থাকার কথা। এই যে দেখুন। কই দেখান। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, সেজন্য আমার তো বউ সেজে বসে থাকার কোনো মানেই হয় না। সে আমি জানি, আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আপনার ছিল না। তাছাড়া যা বলতে এসেছি, আপনি আমাকে স্বামী হিসেবে মানুন বা না মানুন, আমি তো আমার অধিকার আদায় করেই নিব। দেখুন, আমি কিন্তু পুলিশের কাছে যাব। তা পুলিশকে কি বলবেন? এই যে, আপনি কি আমাকে একা পেয়ে আমার সাথে এসব করছেন? আকাশ এই কথা শুনে হাসতে থাকে, তার কারণ আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকেই পারেননি। আচ্ছা, এবার কারণটা বলি আপনাদের। আইন অনুযায়ী তুমি আমার স্ত্রী, আর আমি তোমার উপর অধিকার খাটালে তুমি এইসব নিয়ে পুলিশের কাছে এসেও কাজ হবে না, কেননা পুলিশ তোমাকে সাহায্য করবে না, কারণ তোমার উপরে পুরো অধিকার আছে আমার। তাহলে বলবো আপনি আমার উপর শারীরিক অত্যাচার করছেন। তার জন্য তো তোমাকে প্রমাণ দেখাতে হবে। মানে কিসের প্রমাণ? তুমি দেখি এসবের কিছুই জানো না। তাহলে আমি বলি, তুমি শোনো। আমি যদি তোমাকে নির্যাতন করি তাহলে তোমার শরীরে তো মারের দাগ থাকবে, কিন্তু তুমি তো সেই দাগ দেখাতে পারবে না, তাহলে মামলা করবে কিভাবে? এরা এবার চিন্তায় পড়ে যায়, কেননা শারীরিক অত্যাচার তো করেনি যে মামলা দেবে, আর ওই মামলা দিতে পারবে না। কারণটা হচ্ছে একজন স্বামী স্ত্রী সাথে এইসব করতেই পারে। এখন তো ইরার সব আইডিয়া বেচতে গেল। বেশি ভাবতে চেও না, এই ছোট মাথায় এত কিছু ঢুকবে না তোমার। সেজন্য এবার তোমার উপরে আগে আমি নিজের অধিকার পুষিয়ে নিই, কি বলো? এই বলে ইরাকে বেড়ে শুয়ে হাত ধরে ফেলে, আর আকাশ ওর মুখটা ইরার দিকে আস্তে আস্তে নিয়ে আসতে থাকে। এদিকে ইরা তো ভয়ে ভয়ে শেষ, তা দেখে আকাশে তো হাসি পাচ্ছে। ইরা তো কাছে আকাশ ওর ঠোঁট নিয়ে আসে, এতে ইরা কাঁপানো আরও শুরু হয়ে যায়, কিন্তু তখন আকাশ উঠে যায়। এদিকে ইরা তখন ওইভাবে শুয়ে আছে। কয়েক মিনিট যেতে ইরা চোখ মেলে তাকায়, তাকিয়ে দেখে আকাশ নেই, সেজন্য পাশে তাকিয়ে দেখে সোফায় বসে আছে। তুমি কি ভেবেছ জোর করে অধিকার দেখাবো? আমি এরকমটা কখনোই করব না। সেজন্য তুমি বিছানায় ঘুমিয়ে যাও, আমি এখানে শুয়ে পড়ি। এইদিকে তাও ইরা ভয় ভয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইরা গোসল করে নেয়, তাকিয়ে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে, সেজন্য আকাশকে ডেকে দেওয়ার জন্য ওর শরীরের হাত দিল। আকাশ ঘুমের মধ্যে ইরার হাত জড়িয়ে ধরে, এতে ইরা কিছুটা অবাক হয়। এদিকে সকাল 9টা বেজে গেছে, ওরা নিচে নামছে না বলে ইরার মা আসে রুমের সামনে, এসে দরজা নক করতে থাকে, এতে আকাশের ঘুম ভেঙে যায়। ততক্ষণে ইরা নিজের হাতটা ছাড়িয়ে নেয়। এত সকালে দরজা নক করছে কে? আম্মু এসেছে, তাড়াতাড়ি করে এখান থেকে উঠে বিছানায় শুয়ে পড়ো। বিছানায় কেন যাবো? আরে আম্মু যদি দেখে আমি আর তুমি আলাদাভাবে ঘুমাচ্ছি তাহলে কি হবে বুঝতে পারছো? আচ্ছা, উঠতেছি। এরপর বিছানায় চলে আসে, এই ফাঁকে ইরা দরজা খুলে দেয়, এতে ইরার আম্মু এসে ইরাকে বলে, আকাশকে নিয়ে নিচে আয় নাস্তা করার জন্য। ঠিক আছে আম্মু। আকাশও রেডি হয়ে নিচে নামে, এরপর খাবার খেয়ে নেয়। ইরা, তুই কি কোথাও বের হবি? অফিসে তো যেতে হবে আম্মু। তুই কি পাগল? কেন মা, কি করলাম? তোর বিয়ের একদিন না হতেই তুই অফিস যাবি? তাতে কি, আকাশও তো অফিসে যাবে। বাসায় যা হয় তা কি অফিসে পারবি? দেখো আম্মু, এত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি গেলাম অফিসের দিকে। এই বলে ইরা অফিসে যায়, সেজন্য আকাশও অফিসে আসে। ইরা এসে দেখে তানুয়া নিয়ে বসে আছে, সেজন্য আকাশও রুমে আসে তখনই। ইরা, আকাশকে বলতো আমার জুতোটা পরিষ্কার করে দিতে।
তানুরটা হয়ে গেলে আমারটাও একটু পরিষ্কার করে দিতে বলিস। আমি আপনাদের চাকর নই যে আপনাদের এই জুতো পরিষ্কার করে বেড়াবো। কি, তোর এত বড় কথা? এই বলে তানু আকাশকে মারতে আসবে, তখন ইরা এসে হাতটা ধরে ফেলে। তানু, কি হচ্ছে এসব? ইরা, তুই কেন আমাকে থামালি? তুই না থামালে তো আজকে আমি ওকে। এই না তানু, উনি আমার পিয়ে, ওনার কাজগুলো এগুলো না। তানু আর নিয়ে তো অবাক হয় ইরার কথায়, কেন সাথে আকাশ নিজেও। তোর এখন যা আমার রুম থেকে। কি হয়েছে তোর? কিছু তো বল। বললাম না কিছু হয়নি আমার, তোরা এখান থেকে যা। এরপর ওরা রুম থেকে বের হয়ে গেলে আকাশ কিছু বলতে যাবে, তার আগে ইরা আবারও বলে ওঠে, আমার এরকম দয়া দেখে ভুলে যাবে না আমি তোমাকে মেনে নিয়েছি। শতক তুমি আমার স্বামী, সেজন্য নিজের বান্ধবীদের সামনে ছোট করলাম না। তবে এটা ভেবে তো আমি তোমাকে ছেড়ে দিব না। হয়তো কারোর সামনে অপমান করবো না, কিন্তু মনে রেখো আমি তোমাকে কখনো ছেড়ে কথাও বলবো না। 3 দিন পর আমরা ঘুরতে যাব। ওখানে এসে ভুলেও স্বামীর অধিকার দেখাতে আসবে না আমাকে, বিশেষ করে অন্য কারোর সামনে। কথা মনে রেখো। বাহ, সব দেখি তুমি নিজেই বলে দিলে। তা যাক গিয়ে, চিন্তা করো না, তোমার উপরে কোনো অধিকার দেখাবো না। তাই বলে এটা ভেবো না তোমার উপর দায়িত্বগুলো আমি অবহেলা করব। তোমার দায়িত্ব আমার লাগবে না, সেই জন্য যে কাজে যাচ্ছ সে কাজে মনোযোগ দাও। তাছাড়া একটা কথা, এখন আমাদের একটা মিটিংয়ে যেতে হবে, সেজন্য ফাইলগুলো গুছিয়ে নাও এখন। ঠিক আছে, তা কার সাথে মিটিং করবে? যাদের সাথে মিটিং হবে তারা নাকি আমেরিকা থাকে। এই কথাটা শুনে অবাক হয়, তাও কোনো কিছু বলতো না। একটু পরে ওরা গাড়ি নিয়ে বের হয়ে যায়, চলে এসে একটা রেস্টুরেন্টে। এটা ওই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে ইরাও বান্ধবীদের সাথে দুবার এসেছিল। একটু পরে ওরা চলে আসে একটা রুমে। তুমি এখানে অপেক্ষা করো, আমি ভেতরে এসে কথা বলতেছি। আচ্ছা, তবে সাবধানে থাকবেন, কোনো প্রয়োজন হলে কল দিয়েন। তার প্রয়োজন হবে না। ইরা তো ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর আকাশ এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। এতটা খুশি হওয়ার মতো কিছু হয়নি, তবে একটা কথা, আপনারা দুজন আর কখনোই রেস্টুরেন্টে আসবেন না। ওই রুমে তো সিসিটিভি আছে, ওটা প্লে করো। ওখানে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখান থেকে দেখতে চাই। জি অবশ্যই, আপনি আসতে পারবেন। এবার ম্যানেজার আকাশকে নিয়ে আসে কন্ট্রোল রুমে। স্যার, এখন তাহলে কি করবেন? এরপর আকাশকে সবটা দেখাতে থাকে। ওখানে সন্দেহ একটা ছেলেকে দেখে, কেননা ওই ছেলেটা এর আগেও মেয়েদের অনেক খারাপ কিছু করতে চেয়েছিল প্রজেক্টের লোভ দেখিয়ে। সেজন্য এবারও যে তা করবে না তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য ওখান থেকে চলে আসে মিটিং রুমে। ওখানে ইরা তো আকাশকে দেখে অবাক হয়, সাথে ওই ছেলেটাও। এ কি, তুমি এখানে কেন? তার আগে তুমি এই রুম থেকে বের হয়ে আসো, আর তোকে তো আমি দেখে নিব। এভাবে মেয়েদের জীবন নিয়ে নষ্ট করার ফল তোকে এবার পেতে হবে। আকাশ, তুমি কি ওকে আগে থেকে চেনো? তা জানতে হবে না। কিন্তু এই প্রজেক্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কোনো কথা বলতে চাই না, যা বলার গাড়িতে বলবে। আর রিয়াজ, তোকে আমি দেখে নিব, তোকে আমি আমেরিকাতে পৌঁছাতে দিব না। আকাশের কথায় ইরা তো অবাক হয়, কেননা রিয়াজ আমেরিকার অনেক বড় পরিবারের ছেলে আর ওদের অনেক ক্ষমতা। অথচ আকাশ ওই রিয়াজকে এরকম কথা বলবে তা তো ইরা কল্পনাও করতে পারেনি। ইরা বের হচ্ছে না বলে আকাশ ইরার হাত ধরে টেনে নিয়ে আসে, সাথে গাড়িতে বসিয়ে দেয়। কিন্তু ইরা এখনো অনেক রেগে আছে। এত রেগে আছো কেন? দেখো, আমি যাই করেছি তোমার ভালোর জন্য করেছি। তার জন্য আমার $1 কোটি প্রজেক্ট মিস হয়ে গিয়েছে? তোর মতো ফকির নিয়ে আমার সাথে আনাটাই ভুল হয়েছে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এতে যে তোমার সম্মান বেঁচে গেল। মানে ঠিক বুঝলাম না। এরপর আকাশ ইরাকে কিছু বলতে থাকে। সবটা শোনার পরে ইরা কিছুটা কথা বলতে পারে, বাকিগুলো আর পারেনি, কিন্তু তাও চুপ করেছিল। অন্যদিকে রিয়াজ ওর বাবাকে কল দেয়। আব্বু, কোথায় তুমি? কি হয়েছে রিয়াজ, তোকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? তোমার সাথে আজকে আকাশের দেখা হয়েছে। কি বলছিস তুই? আকাশ ওখানে কি করে? তা তো আমি জানি না। ওর থেকে সাবধানে থাকিস। তার চিন্তা করো না, আমি শুধু ভাবতেছি আকাশী দেশে কি করে। ওর তো এখন। তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয়। আসবো আর কি করে? ও তো আমাকে বলে দিয়েছে এই দেশ থেকে আমাকে বের হতে দিবে না। তুই এই ঠিকানায় যা, আমি বাকিটা ব্যবস্থা করতেছি। এদিকে ওখান থেকে চলে আসে কিছুক্ষণ পরে। এবার বলো তো, ওই ছেলেটাকে তুমি চিনো কি করে? ওকে আমি চিনি কিভাবে তা তোমার না জানলেও চলবে। তুমি শুধু এটা বলো, ওই ছেলের সাথে প্রজেক্ট তৈরি করতে কে বলেছিল? আরে কোম্পানি থেকে যেভাবে সুবিধে হয় সেভাবেই তো কিছু একটা করে নিতে হবে। সে না হয় বুঝলাম। আচ্ছা, আমরা তো 2 দিন পরে যাচ্ছি, কিন্তু আমরা যাব কোন দেশে? সেটা আমি জানি না, ভাইয়া সেটা এয়ারপোর্ট জানিয়ে দিবে। ও আচ্ছা। অফিসে এসে আকাশ ওর কেবিনে বসে আছে, তখন ওখানে তানু এসে দাঁড়ায়। ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না?
আমি কি করলাম? আমাকে দেখে দাঁড়িয়ে কেন সালাম দিসনি? আপনি এই কোম্পানির কেউ না, সেজন্য সালাম তো দেওয়া যায় না, কিন্তু সম্মান তো কখনোই সম্ভব হবে না। তোর সাহস তো কম না, আমাদের মুখের উপরে কথা বলিস। তোকে তো আজকে। এই বলে থাপ্পড় দেবে আর আকাশ হাত ধরে ফেলে সাথে ওদের দুজনকে দুটো থাপ্পড় মারে। এতে ওদের মুখে আঙ্গুলে দাগ পড়ে যায়। এই থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে এরপর থেকে আমার পিছনে আর লাগতে আসবে না বলে দিলাম। আকাশ রুম থেকে যাওয়ার 3 মিনিট পরে ইরা রুমে এসে ওদের এরকম দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোদের মুখে এরকম দাগ কেন? তোর সামান্য বিয়ে আমাদের মেরেছে। ও কেন তোদের মারতে যাবে? তা ওকেই জিজ্ঞেস কর। এরপর আকাশকে ডেকে এনে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু আকাশ চুপ করে দাঁড়িয়ে আছে। কেননা নিহা আর তানু অনেক কথাই বানিয়ে বানিয়ে বলছে আকাশের নামে, যা ইরার কথা শুনে বুঝতে পারে। আকাশ চুপ করে না থেকে ওদের কাছে ক্ষমা চাও। ওদের মতো মেয়ের কাছে কোনো ক্ষমা চাওয়ার প্রশ্নে ওঠে না। ক্ষমা না চাইলে কিন্তু ভালো হবে না। তোমরা যা খুশি করো, আমি তো ওদের কাছে ক্ষমা চাইবো না। তাছাড়া ওরা তোমাকে আমার ব্যাপারে কি কি বলেছে তা তো আমি জানি না, আর নাই জানার ইচ্ছে আছে, সেজন্য চললাম আমি কাছে। তবে আর একটা কথা, এই নিয়ে যদি আর কোনো কথা বলো ভালো হবে না, এর ফল বলে দিলাম। এদিকে ইরা চুপ হয়ে যায়, কিন্তু তানু আর নিহা তো অবাক হয় আকাশকে এরকম চুপ থাকতে দেখে। তুই চুপ করে আছিস কেন? তুই ওই ফকিন্নিকে কিছু কেন বললি না? সেটাই তো ইরা, তুই কোনো কিছুই বললি না, উল্টো চুপ হয়ে গেলি। তা তোদের বলতে বাধ্য নেই। তোরা এখন যাতো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। এদিকে আকাশ ওর কাজে মনোযোগ দেয় 2 দিন পরে। ইরা আসার পর যেন শুনতে পাই আমরা। কি শোনার কথা বলছো? ইরার মা কিছু বলতে যাবে তখনই আবির চলে আসে। মা, আমরা তাহলে এবার বের হচ্ছি। সাবধানে যাবি। তা আকাশকে দেখছি না। ইরা, তুই কি আকাশকে না নিয়ে একা নিচে নেমে এলি? আমি তোকে কোলে করে নিয়ে নামবো নাকি আশ্চর্য? এই তো আকাশ এসে গেছে। কি রে, তোর এতক্ষণ কেন সময় লাগলো আসতে? আরে আমার কার্ডগুলো খুঁজে পাচ্ছি না। কোন কার্ড? আরে ওই কার্ডগুলো। কথাটা বলার সাথে সাথে ইশারায় কিছু বলতে থাকে, যা আবির একটু লেট করে হলে বুঝতে পেরেছে। একটু পরে ওরা চলে আসে এয়ারপোর্টে। এদিকে আকাশ সবার থেকে পাসপোর্ট নিয়ে কাউন্টারে আসতে থাকে। অন্যদিকে আবির ভাইয়া, ও চাকরটা কেন আমাদের সাথে যাবে? এখানে চাকর কোথায় দেখলে? আর কাকে তোমরা চাকর বলতেছো? হ্যাঁ, কে আবার? আকাশকে। ও তো এক প্রকারের চাকরের মতোই। আরে তোমাদের ভাগ্য ভালো এটা এয়ারপোর্ট, আর তোমরা দুজন আমার বোনের বান্ধবী, নয়তো এখানেই দুজনকে আমি কয়েকটা থাপ্পড় মেরে দিতাম। কথাটা শুনে নিহার তানু অনেক লজ্জিত হলো, যা ইরা বুঝতে পেরেছে। এদিকে পাসপোর্টগুলো ওদের হাতে এনে দেয়। তখন ভুল করে আকাশ ওর পাসপোর্ট নিহার কাছে দিয়ে ফেলে। তারপর ওরা সামনের দিকে যেতে থাকে। নিহার কাছে যে আকাশের পাসপোর্ট আছে যা নিহা নিজেও জানতো না। এরপর ওরা প্লেনে এসে বসে পড়ে। এদিকে নিহার কাছে যে আকাশের পাসপোর্ট আছে যা নিহা নিজেও জানতো না। কয়েক ঘন্টা পরে ওরা আমেরিকার এয়ারপোর্টে এসে নামে। ওরা প্লেনের মধ্যে অনেক প্ল্যান করে নেয়, কোথায় যাবে, কোথায় কি করবে এইগুলো নিয়ে। ওরা বের হয়ে যেখানে পাসপোর্ট দেখাতে যায় তখন আকাশ দেখে ওর কাছে পাসপোর্ট নেই। এদিকে নিহা দেখতে পায় ওর কাছে আকাশের পাসপোর্ট, সেজন্য লুকিয়ে ফেলে। সরি স্যার, আপনি একটু সাইডে দাঁড়ান। আকাশ সাইডে দাঁড়ায়। এদিকে বাকিরা পাসপোর্ট দেখিয়ে গেট পার করে নেয়। তখন আবির আসে আকাশের সাথে কথা বলার জন্য। কি হয়েছে আকাশ? আমি পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় রেখেছিস তুই যে খুঁজে পাচ্ছিস না? সেটাই তো বুঝতে পারছি না। এদিকে নিহা তানু ওরা এই পাসপোর্টের ব্যাপারে কথা বলতে থাকে। সবটা শেষ হওয়ার পরে তুই চিন্তা করিস না, আমি একটা কল দিয়ে দেখি, তাহলে দেখবি সব সমাধান হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি কর। অফিসার, এদিকে আসুন। জি বলুন, আপনার পাসপোর্ট খুঁজে পেয়েছেন তো? খুঁজে তো পাচ্ছি না। তাহলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। আচ্ছা, আমি কি কল দিতে পারি? দিতে পারেন। এরপর আকাশ ওই দেশের অ্যাম্বাসিতে কল দেয়। এরপর নিজের পরিচয় দিলে ওখান থেকে সরাসরি অফিসারকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় যেন আকাশকে ছেড়ে দিয়ে সম্মানের সাথে এখান থেকে যেন যেতে দেওয়া হয়। তারপর অফিসার তাই করলো। এতে ইরা আর তানুর সাথে নিয়ে ওরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু আবির প্রথমে অবাক না হলে পরে একটু অবাক হয়, কেননা আকাশের যে এরকম কোনো ক্ষমতা থাকতে পারে তা আবির জানতো না। এদিকে ওদের অবাক হওয়া ছাড়া আর কোনো কিছু করারও নেই। তবে আপনারা একটু অবাক হয়েছেন, সেজন্য চিন্তা করবেন না, আপনারা আরও বেশি অবাক হতে থাকবেন। যত বেশি আপনারা গল্প শুনবেন ততই অবাক হবেন। চলুন গল্পের কাহিনীতে আবারও ফিরে যাই। ওখান থেকে বের হয়ে ওরা একটা হোটেলে আসে। যদিও আকাশ তখন ছিল না, কেননা গাড়ি পার্ক করতে গিয়েছিল আকাশ। এ সময় সে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। দেখুন,
কোনো ভালো রুম পাওয়া যায় নাকি? দেখুন, এখন ভালো কোনো রুম নেই থাকার মতন, যতগুলো আছে সবগুলো বুক করা। দেখুন, আমরা অন্য দেশে থেকে এসেছি, একটু চেষ্টা করে দেখুন। সরি ম্যাডাম, রুম খালি নেই। এদিকে ওরা যতই বলতে থাকে কোনো কাজ হচ্ছে না, কেননা ভালো কোনো রুম ফাঁকা নেই বলে ম্যানেজার জানিয়ে দেয়। তখনই ওখানে আকাশ চলে আসে। আকাশকে দেখে ম্যানেজার তো অবাক হয়ে তাকিয়েছে। এদিকে ওরা তো ম্যানেজারের সাথে কথা বলতে থাকে, কিন্তু ম্যানেজার তো আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু বলছেন না কেন? এত নামি দামি হোটেল আপনাদের, অথচ ভালো কোনো রুম খালি নেই, এটা কেমন কথা? দেখুন, যত ডলার লাগে দিব আমরা, তাও ভালো দেখে রুম দিন আমাদের। তখন ম্যানেজার সবাইকে চমকে দিয়ে আকাশের কাছে আসে। স্যার আপনি এখানে? এখানে আমাকে স্যার বলতে হবে না, এক কথায় তুমি আমাকে চেনো না, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। এরপর ওদের কাছে চলে আসে ম্যানেজার, এসে ওদের সাথে কথা বলতে থাকে। তখন আকাশ আবিরের পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে আবির? আরে আমরা ভালো কোনো রুম পাচ্ছি না, কি করি বলতো? কয়টা রুম নিবি? বড় দেখে 3টা রুম নেব। 3টা রুম কেন? একটাই আমি, আরেকটাই তোমরা দুজন। আমি যদি বাকি রুমটায় থাকি তাহলে আকাশ কোথায় থাকবে? আকাশ তো তোর সাথে তোর রুমে থাকবে। এই কথাটা শুনে তানুয়ার নিয়ে তো অবাক হয়ে যায়। এসব কি বলছেন ভাইয়া? আমি ওদের একই রুমে থাকার জন্য বলতেছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আমার কথা তো ঠিকই আছে, তাছাড়া এখানে তো রুম নেই, চলো অন্য কোনো হোটেলে যাই। এই বলে ওরা বের হতে যাবে, তখন ম্যানেজার বলে, আপনারা কি ওনার সাথে এসেছেন? কেন, আপনি ওকে চিনেন নাকি? আপনারা যদি ওনার পরিচিত হন তাহলে আপনাদের রুম দিতে আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া আমি আপনাদের এখানকার সবচেয়ে দামি রুমগুলো দেব। তো একটু আগেই তো বললেন আপনার এখানে রুম খালি নেই। তখন তো জানতাম না আপনারা ওনার সাথে এসেছেন। আমি ওয়েটারকে বলে দিয়েছি আপনাদের রুমে নিয়ে যাওয়ার জন্য। তা ফর্ম তো পূরণ করতে দিবেন? যেখানে উনি আছে সেখানে আপনাদের কোনো কিছুই করতে হবে না। আপনাদের লাগেজগুলো রেখে যান, আমি 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। টেলিফোন লাইনের পাশের নাম্বার আছে, সেখান থেকে আপনারা খাবার থেকে শুরু করে যা যা লাগবে সেসব অনুযায়ী নম্বরে কল দিয়ে অর্ডার করলেই হবে। ধন্যবাদ ম্যানেজার সাহেব। ধন্যবাদ আমাকে না, ওনাকে দিন। উনি না থাকলে এই সবের কিছু আপনারা পেতেনই না। ওরা তো রুমের দিকে যেতে থাকে, সাথে এই নিয়ে কথা বলতেও থাকে। এদিকে ইরা তো বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে, সাথে কি যেন ভাবতে থাকে। কি ভাবছেন এত? ভাবতেছি আগে এখানে কাজ করতেছো নাকি। কাজ কেন করব? কাজ যদি নাই করে থাকো তাহলে এখানে ম্যানেজার চিনলো কি করে? সবটা এখন জানতে হবে না, আগে রুমে এসে ফ্রেশ হই। এরপর ওরা রুমে এসে ফ্রেশ হয়। এদিকে তানু আর নিহা বসে আছে। তখনই, নেহা চল আমরা ইরার কাছে যাই, ইরাকে নিয়ে একটু বের হই। আমার যে একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কি কথা? আকাশ আর ইরা একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না তোর কাছে? তা তো লাগছে, কিন্তু কি করি বলতো? ইরার সাথে যখন বের হব তখন না হয় জিজ্ঞেস করে নিব। তাহলে আর বসে আছি কেন, চল যাই আমরা। এবার ওরা ইরার রুমে আসে। এসে দেখে আকাশ বারান্দায় থাকা সোফায় বসে আছে আর ইরা রুমের মধ্যে শুয়ে আছে। সেজন্য ওদেরকে দেখে, ইরা চল আমরা বের হব। বের হবি মানে? এই জায়গায় কোনো কিছুই চিনিস তোরা যে বের হবি? তাছাড়া এখানে ট্যাক্সি ভাড়া করবি, যে ডলার থেকে শুরু করে কিভাবে কথা বলতে হবে তা তো জানিসই না। কথাটা তো ঠিক বলেছিস। তাহলে তোর ভাইয়াকে বল আমরা ঘুরতে যাব, তাই ব্যবস্থা করার জন্য। কিন্তু তার আগে এটা বলো, তুমি এই ফকিন্নির সাথে এরকম একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না দেখতে? আমার থেকেও তো খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছুই তো করার মতো নেই। আচ্ছা এখন রেডি হয়ে নে, আমরা নিচে থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে চল তাহলে। ওরা নিচে নামে, কিন্তু কোনোভাবে ওরা বুঝতে উঠতে পারছে না কোথায় যাবে, কি করবে। কেননা ওরা কথা যে বলবে সেটা ওরা পাচ্ছে না। এখন বের যে হলি, কোথায় যাব তা তো জানি না। দাঁড়া, গুগল ম্যাপ দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সেটাই দেখ তাড়াতাড়ি। তারপর ওরা কোনোভাবে ম্যাপে একটা জায়গার নাম খুঁজে বের করে। তারপর ট্যাক্সি ড্রাইভারকে দেখায়, উনি বুঝতে পেরে ওদের সেখানে নিয়ে যায়। ওখানে এসে ওরা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পরে, আকাশ কোথায় তুই? আমি তো রুমে। কিছু কি হয়েছে? চল আমরা দুজন মিলে কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু যাবি কোথায়? তা তো তোর চেনা জানা অনেক জায়গায় আছে, তার মধ্যে কোথাও নিয়ে চল। ঠিক আছে চল তাহলে, আমি গাড়ির ব্যবস্থা করতেছি। তা কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে, ততক্ষণে আমরা রেডি হয়ে নেই। ঠিক আছে
তাই করি। এদিকে ওরা রেডি হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি চলে আসে। গাড়িটা দেখে আবির তো অবাক হয়ে তাকিয়ে থাকে। কিরে, এত বড় গাড়ি আর দামি তো মনে হচ্ছে অনেক বেশি। তা তো হবেই। কোথায় পেলি গাড়িগুলো? এসব গাড়ি কি রাস্তায় পড়ে থাকে নাকি? তাহলে বল কোথায় পেলি? গাড়ি যে তোর না সেটা আমি জানি, কারণ এতটা বড় লোক তুই না যে এই গাড়িগুলো তোর হবে। তুই এখনো অনেক কিছু জানিস না আমার ব্যাপারে, সেজন্য এগুলো বলছিস। আচ্ছা সেসব বাদ দিয়ে এখন যেখানে যাওয়ার চল। চল তাহলে। ওরা দুজনে চলে আসে পার্কে। ওরা ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে যাবে, সিকিউরিটি গাড়িটা আটকায়, কিন্তু গাড়িটার নাম্বার প্লেটের দিকে তাকিয়ে অবাক হয়। সাথে সাথে ওরা গেট খুলে দেয়, ভিতরে তো আসে। এদিকে ওরা গাড়ি থেকে নামা মাত্রই সামনে তাকিয়ে দেখি ইরা আর তানুর সাথে নিহাও দাঁড়িয়ে আছে। আর সাথে ওরা অবাক হয়ে যায়। এই ফকিরের কাছে এত দামি গাড়ি? আরে গাড়িটা হয়তো আবির ভাইয়া ম্যানেজ করেছে। হতেও পারে, কেননা ওর মতো ফকিরের কাছে এত দামি গাড়ি থাকার তো প্রশ্নই ওঠে না। তোরা কি চুপ করবে? আগে ভাইয়ের কাছে চল। ওর ভাইয়ের কাছে আসে। কি ব্যাপার ভাইয়া, তোমরা এখানে কেন? আমারও তো সেমই প্রশ্ন, তোরা এখানে কেন? আমি তো ওদের নিয়ে এসেছি ঘুরতে, কিন্তু তোমরা দেখি একইভাবে এখানে এসেছো। আমি তো কিছুই চিনি না, জানি না। আকাশ এখানে সবাই চিনি, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমরা এখন এসে গেছো, তাহলে চলো একসাথে বসে আড্ডা দিই। হ্যাঁ 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 চল তাহলে, হ্যাঁ চল চল। যে সামনে যেতে চাইবে তখন সিকিউরিটি বলে, স্যার একা একা আপনাকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। চিন্তা করো না, আমার কিছুই হবে না, তোমরা বরং এখানে অপেক্ষা করো। পাখিরা বুঝতে পারছে না কোনো কিছু, যেন ওরা দাঁড়িয়ে আছে। এদিকে ওরা একে একে আড্ডা দিতে থাকে। অন্যদিকে রিয়াজ, কোথায় তুই? এই তো আব্বু, আমি এখানে। কি হয়েছে, এত জোরে ডাকছো কেন? খবর পেয়েছি আকাশ আমেরিকা ফিরে এসেছে। তাতে আমাদের কি? আমাদের কি মানে? ওকে যদি একবার মেরে ফেলতে পারি তাহলে আমাদের কি কি লাভ হবে তা কি ভুলে গেছিস? আর তুমি কি ভুলে গেছো ওর চারপাশে যাওয়াটা কতটা রিস্ক হয়ে যাবে? কিন্তু আমাদের তো চান্স নিতেই হবে। ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে পড়তেছি। রিয়াজ 30 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে আর আকাশের উপর হামলা করতে থাকে। এই খবরটা ওই দেশের সরকার জেনে যায়। ওরা এই খবরটা পাওয়া মাত্রই 50 জন কমান্ডো পাঠিয়ে দেয় ওই পার্কে। এদিকে 10 মিনিটের মধ্যে ওখানে কমান্ডো চলে আসে, এসে বাকিদের উপর গুলি চালাতে থাকে। কিছু কিছু কমান্ডো তো আকাশকে ঘিরে দাঁড়ায়, যেন ওর শরীরে একটা আচরণ না লাগে। এরকম ভাবে দাঁড়ায়, তা দেখে ওদের তো আশ্চর্য হয়ে যায়। স্যার আপনি চিন্তা করবেন না, আপনি এইদিকে বসুন, আমরা বাকিটা দেখতেছি। এদিকে রিয়াজ অনেক আগেই পালিয়ে যায়। তারপর ইরা, তানু, নিহার, আবির ওরা আকাশের পাশে এসে দাঁড়ায়। তার কিছুক্ষণ পরই আকাশের শরীরে একটা গুলি লাগে, কিন্তু গুলিটি কোথা থেকে করা হয়েছে তা কেউ জানে না।